লেখিকা সুপ্রিয়া ঘোষের এমনই হোক জীবন সঙ্গী। কিরে বুবান, এখনো শুয়ে আছিস? তোকে না বললাম তোর পিসি আসবে, ঘরটা পরিষ্কার কর। আমি একা হাতে কত দিক সামলাবো বলো তো। হ্যাঁ মা, এখনই করছি। রঞ্জনা দেবী ডাক শুনে বিছানা ছেড়ে উঠে বসতে বসতে বলল বুবান, আর শোন, দিদির ঘরটাও পরিষ্কার করে দিস। রান্নাঘর থেকে আবার হাঁক পারলেন রঞ্জনা দেবী, তোর দিদি আজ একদম সময় পায়নি। সকালবেলা মেয়েটা কোনো রকমে নাকে মুখে গুজে বেরিয়ে গেছে অফিসে। বুবান মুখখানা হাড়ি করে বলল, না মা, তোমার মেয়ের ঘর আমি গোছাতে পারবো না। কদিন আগে ওর থেকে সানগ্লাস চেয়েছিলাম, আমায় কিনে দেয়নি। আমি ওর কোনো কাজ করব না। রঞ্জনা দেবী হাতের খুন্তিটা নামিয়ে রেখে বুবানের ঘরের সামনে এসে দাঁড়ালেন। ছি বুবান, অমন কথা বলতে নেই। দিদি তোকে কত ভালোবাসে বলতো। দিদি তো বলেছে এ মাসের মাইনে পেলে তোকে কিনে দেবে সানগ্লাসটা। বুবান সন্দেহী চোখে মায়ের দিকে তাকালো। মা, সত্যি বলছো তো, নাকি কাজ করানোর জন্য মিথ্যে বলছো? না রে, মিথ্যে বলবো কেন? হাসতে হাসতে বললেন রঞ্জনা দেবী। এবার কাজটা শুরু কর দেখি। আমি ওদিকে রান্না বসিয়েছি, পিসি চলে আসবে এক্ষুনি। মায়ের কথা শুনে বুবান আর দেরি করলো না, সোজা ঝাড়ু আর ঘর মোছার কাপড় নিয়ে লেগে পড়ল। খানিক বাদে রান্নাঘরের দরজায় এসে হাত দুটো মুছে বুবান বলল, মা, সব করে দিয়েছি, গিয়ে দেখে এসো। রঞ্জনা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে দুটো ঘর ঘুরে দেখলেন খাটের চাদরটা সুন্দর করে টান টান করে পাতা, পড়ার টেবিলের বইগুলো গোছানো, মেঝেও পরিষ্কার। হ্যাঁ রে বুবান, তুই তো বেশ ভালো কাজ শিখেছিস রে। রঞ্জনা দেবী বুবানের মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠিক তখনই দরজায় কড়া শব্দ হলো। সবাই কোথায় গেলে গো? সুরমা দেবী বুবানের পিসি এসে হাজির, হাতে একটা মিষ্টির প্যাকেট। রঞ্জনা দেবী ব্যস্ত হয়ে সামনে এগিয়ে গেলেন। এসো দিদি, এসো। তোমার জন্য দেখো তোমার ভাইপো ঘরদোর সব কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। সুরমা দেবী সোফায় বসতে বসতে বুবানের দিকে তাকিয়ে একটু হাসলেন। তাই তো, বুবান আমাদের লক্ষ্মী ছেলে। তা বুবান শুধু মেয়েলি কাজ শিখলেই হবে? দিদির মতো লেখাপড়া শিখে চাকরি বাকরি পেতে হবে তো? বুবান সাথে সাথে উত্তর দিল, আমি তো পড়াশোনা করি পিসিমণি। এবার আমি ক্লাসে 3rd হয়েছি জানো। তাই নাকি? তা বেশ ভালো তো। কোন ক্লাস চলছে রে বুবান তোর? সুরমা দেবী জিজ্ঞেস করলেন। 8। বুবান বুক ফুলিয়ে বলল। সুরমা দেবী বুবানের দিকে তাকিয়ে একটু হেসে এবার রঞ্জনা দেবীর দিকে ঘুরলেন। আজ আমি আর বেশিক্ষণ বসবো না রঞ্জনা। তোমায় যে সম্বন্ধটার কথা বলেছিলাম টিকলির জন্য, তা তুমি ভাইয়ের সাথে আলোচনা করেছিলে? রঞ্জনা দেবী একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ দিদি, তোমার ভাইকে বলেছিলাম। তোমার ভাই বলল মেয়েটা সবে চাকরি পেল, আরও কিছুদিন যাক, তারপর ভেবে দেখা যাবে। সুরমা দেবী হাতটা নেড়ে একটু চড়া সুরে বলে উঠলেন, বেশি ভাবার কি আছে? অমন ছেলে হাতছাড়া হলে আর পাবে? আমার ননদের ছেলে এত ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, ভালো পরিবার, পরের মেয়ে এসে সুখ করবে। তাই তো টিকলির জন্য বলছিলাম। আমি বলি শোনো, ভাইকে বুঝিয়ে বলো, এমন পাত্র হাতছাড়া হলে কিন্তু পরে পাওয়া মুশকিল হবে। আরে বাবা, মেয়ের তো বিয়ে আজ নয় কাল দিতেই হবে। মেয়ে তো আর ঘরে বসিয়ে রাখার জিনিস নয়। রঞ্জনা দেবী আঁচল দিয়ে হাত দুটো মুছতে মুছতে একটু নিচু স্বরে বললেন, সবই তো বুঝি দিদি, কিন্তু মেয়েটাকে পরের ঘরে দিতে হবে ভেবেই তো বুকটা কেমন যেন করে ওঠে। সুরমা দেবী বললেন, তা বললে তো আর চলবে না গো, মেয়ে তো পরের ঘরে দিতেই হবে। আমি বলি কি, ওরা একবার যখন এসে টিকলিকে দেখে যেতে চাইছে, আসুক না। টিকলির যদি পছন্দ না হয় তখন দেখা যাবে। রঞ্জনা দেবী খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে তাহলে, তোমার ভাই ফিরলে তুমি নিজেই বলো। সুরমা দেবী ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়লেন। না গো, আজ আর থাকা হবে না, আমায় ফিরতে হবে। তুমি ভাইকে বলো, আর দরকার হলে ভাইয়ের সাথে আমাকে ফোনে কথা বলিয়ে দিও। দুপুরে খাওয়া দাওয়া সেরে সুরমা দেবী নিজের বাড়ির পথ ধরলেন। বেলা গড়িয়ে বিকেল হলো। অফিস থেকে ফিরল টিকলি। ব্যাগটা সোফায় রাখতে না রাখতেই বুবান সামনে এসে হাজির হলো। কিরে দিদি, আমার সানগ্লাসটা না দিয়েই তুই বিয়ে করে নিবি? টিকলি একদম অবাক হয়ে বুবানের মুখের দিকে তাকালো। কি সব বলছিস ভাই? বিয়ে করে নেব মানে? হ্যাঁ তো, পিসিমণি তো তাই বলল। বুবান চোখ গোল গোল করে বলল, তোর জন্য ছেলে দেখেছে, ওরা তোকে দেখতে আসবে। টিকলির চোখ কপালে উঠল। তুই এত কিছু জানলি কি করে?
ঠিক তখনই রঞ্জনা দেবী এক গ্লাস জল নিয়ে টিকলির কাছে এসে দাঁড়ালেন। জলটুকু এক নিঃশ্বাসে খেয়ে গ্লাসটা মায়ের হাতে ফেরত দিয়ে টিকলি বলল, মা, ভাই এসব কি বলছে? রঞ্জনা দেবী একটু লজ্জিত মুখে বললেন, হ্যাঁ রে মা, তোর পিসি একটা সম্বন্ধ এনেছে তোর জন্য। ছেলে ভালো চাকরি করে, ওরা ছেলের বিয়ে দিতে চায় তাড়াতাড়ি। তাই তোর পিসি বলছিল সামনের সপ্তাহে ওরা তোকে দেখতে আসবে। টিকলি কপালে হাত দিয়ে বসে পড়ল। কী সব বলছো মা? আমার এখন বিয়ে করার কোনো প্ল্যানিং নেই। এই সবে চাকরি পেলাম, আগে তোমাদের জন্য, ভাইয়ের জন্য কিছু করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে। রঞ্জনা দেবী টিকলির পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, তাই বললে হয় মা? বয়স তো কম হলো না। সময় থাকতে থাকতে তো আমায় নাতি নাতনি মানুষ করে যেতে হবে নাকি? বুবান পাশ থেকে পোড়ন কাটলো, দিদি ভাই, তুই কিন্তু আমার সানগ্লাসটা দিয়ে তারপর বিয়ে করবি। টিকলি নিজের সমস্ত চিন্তা দূরে সরিয়ে হেসে ফেলল। আমি মরছি আমার চিন্তায়, আর তুই সানগ্লাস নিয়ে পড়ে আছিস? চল, আজকেই তোকে সানগ্লাস কিনে দেব, একটু পর বেরোবো। কথাটা শুনতেই বুবান লাফিয়ে উঠে দিদিকে জড়িয়ে ধরল। আমার সোনা দিদি ভাই। সন্ধেবেলা টিকলির বাবা বাড়ি ফিরলে রঞ্জনা দেবী সবটা খুলে বললেন। সুরমা দেবীর সাথেও ফোনে সুবোধবাবুর বেশ কিছুক্ষণ কথা হলো। সুরমা দেবী ফোনে একদম নাছোড়বান্দা। আমি বলছি তো ভাই, অন্তত দেখে তো যাক, বিয়ে তো আর কালই হচ্ছে না। পিসির চাপ আর স্ত্রীর সায় দেখে শেষমেশ সুবোধবাবু রাজি হয়ে গেলেন। ঠিক হলো পরের সপ্তাহে রবিবারই পাত্রপক্ষ টিকলিকে দেখতে আসবে। রবিবার সকাল থেকে ঘরে একটা ব্যস্ত ব্যস্ত ভাব। রঞ্জনা দেবী রান্নাঘরে নানা রকমের মিষ্টি আর টুকটাক জলখাবারের থালা সাজাতে ব্যস্ত। টিকলিকে আজ লাল পাড় একটি হালকা রঙের শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, চুলটা সুন্দর করে আঁচড়ে পেছনে খোপা করা। দুপুরের দিকে বাড়ির সামনে এসে গাড়ি থামলো। সুরমা দেবী পাত্র আর পাত্রের বাবাকে নিয়ে ঘরে ঢুকলেন। আসুন আসুন দাদা, ভেতরে আসুন। সুবোধবাবু এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানালেন। সোফায় সবাই বসতেই সুরমা দেবী চটপট পরিচয় করিয়ে দিলেন, ভাই, এটাই আমার ননদের ছেলে রিতম, আর ইনি রিতমের বাবা। আর জানিসই তো আমার ননদ মারা গেছে। রিতম যখন 6 বছরের তখন। বাপ বেটার কতদিন সংসার টানবে, তাই বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছি। রিতম একটা নীল শার্ট পরেছিল, শান্তশিষ্ট চেহারা, বেশ ভদ্র মার্জিত স্বভাব। ঘণ্টাখানেক নানা কথায় আলোচনা চলল। বুবান ততক্ষণে ট্রেতে করে চার মিষ্টি নিয়ে এলো। এর কিছুক্ষণ পর রঞ্জনা দেবী টিকলিকে ওদের সামনে নিয়ে এলেন। টিকলি এসে সবাইকে নিচু হয়ে প্রণাম করলো। টিকলি দেখতে সত্যি ভীষণ মিষ্টি। এক হাতে শাড়ির আঁচল ধরে শান্ত হয়ে পাশে গিয়ে বসলো। রিতম প্রথমবার টিকলিকে দেখেই চোখ সরাতে পারল না। কিছুক্ষণ টুকটাক প্রশ্নের পর রিতম ইতস্তত করে বলল, আমি কি টিকলির সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? সুরমা দেবী মৃদু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বুবান, দিদি আর রিতমকে ছাদে নিয়ে যেত। টিকলি আর রিতম দোতলার ছাদে গিয়ে দাঁড়ালো। দুপুরের রোদটা হালকা হয়ে এসেছে, ছাদে একটা হালকা হাওয়া দিচ্ছিল। রিতমই প্রথম কথা শুরু করলো, আমার নাম তো জেনেইছ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। টিকলি চুপচাপ শুনছিল, মাথা নিচু করে নিজের শাড়ির খুঁটটা আঙুলে জড়াচ্ছিল। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে টিকলি। রিতম সোজা টিকলির চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? টিকলির মনে বিয়ের কোনো ইচ্ছে বা পরিকল্পনা এতদিন ছিল না, কিন্তু রিতমের সহজ সরল কথা আর আচরণে কোনো অপছন্দের কারণ সে খুঁজে পেল না। টিকলি মুখ তুলে একটু মুচকি হাসল, তারপর শুধু হালকা করে ঘাড় নেড়ে সায় দিল। দুজনে নিচে নেমে আসতেই সুরমা দেবী একগাল হেসে উঠলেন। তাহলে পাত্র পাত্রীর যখন দুজনের দুজনকে পছন্দ, তখন আর দেরি করে কি লাভ? সুবোধবাবু হাত দুটো জোর করে বললেন, আহা দিদি, বিয়ে বললেই তো বিয়ে হয়ে যায় না, একটা প্রস্তুতি লাগে। বিয়েতে কি দাবি আছে পাত্রপক্ষের, সেটাও তো জানতে হবে। রিতমের বাবা হাসি মুখে হাত নেড়ে বললেন, আমাদের কোনো দাবি নেই দাদা, আমরা তো মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যেতে পারলেই খুশি। সুরমা দেবী রঞ্জনা দেবীর দিকে তাকিয়ে বললেন, ব্যাস, আর কোনো চিন্তা রইল না, এবার দিনক্ষণ একটা ঠিক করা যাক। সুবোধবাবু একটু ভেবে বললেন, আসলে আমরা তো এখনো মেয়ের বিয়ে দেব বলে ভাবিনি, শুধুমাত্র দিদি জোর করছিল বলেই মেয়ে দেখানো। তবে পাত্র আমাদের ভারী পছন্দ, আপনাদের পরিবারও পছন্দ। এখন আমার মেয়ের মত আছে কিনা আমি জেনে আপনাদের ফোনে সবটা জানিয়ে দেব। রিতমের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, সে তো ঠিকই দাদা, ছেলে মেয়ে তো সংসার করবে, ওদের মতটা আগে প্রয়োজন।
পাত্রপক্ষ বিদায় নেওয়ার পর সুবোধবাবু রঞ্জনা দেবীকে বললেন, হ্যাঁ গো, মেয়ের পছন্দ হয়েছে কিনা গিয়ে একটু জিজ্ঞেস করো তো। আমার তো ভারী পছন্দ হয়েছে ছেলেটাকে। রঞ্জনা দেবী জামাকাপড় গোছাতে গোছাতে বললেন, আমারও ভারী পছন্দ। কি সুন্দর মুখখানা ছেলেটার। আমি এখনই জিজ্ঞেস করে আসছি তোমার মেয়েকে। রঞ্জনা দেবী টিকলির ঘরে গিয়ে ঢুকতেই দেখলেন টিকলি জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। কিরে মা, রিতমকে তোর পছন্দ হয়েছে তো? টিকলি মায়ের দিকে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, পছন্দ, কিন্তু মা, আমি এখনই বিয়ে করতে চাই না। ভাই এখনো ছোট, বাবা কত টাকাই বা বেতন পায়। এখন আমি চলে গেলে তোমাদের জন্য তো আমার কিছুই করা হবে না। রঞ্জনা দেবী মায়া ভরা চোখে মেয়ের দিকে তাকালেন। কেন হবে না মা? বিয়ের পরেও চাইলে ভাইকে কিছু দিবি। টিকলি কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু এই কথাটা বিয়ের আগে ওদের জানিয়ে দাও মা, যে আমি আমার মাইনের টাকা আমার বাবা মা আর ভাইকে দেব। কেউ এতে কিছু বলতে পারবে না। তবেই আমি এই বিয়েতে এগোবো, নয়তো না। রঞ্জনা দেবী টিকলির মাথায় হাত বুলিয়ে বললেন, বেশ, তুই বরং ছেলের সাথেই কথা বলে নিস। টিকলি অবাক হয়ে বলল, আমি কিভাবে কথা বলবো? আমার কাছে তো নম্বর নেই। রঞ্জনা দেবী মুচকি হেসে বললেন, তোর পিসি আমাকে ছেলেটার নম্বর দিয়ে গেছে, আর তোর নম্বরও নিয়ে গেছে রিতম। রাত 9টা বেজে গেছে। টিকলি নিজের ঘরে বইয়ের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ তোর ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, হ্যালো, আমি রিতম বলছি। তুমি এখন ব্যস্ত নও তো? আসলে তোমার সাথে কিছু কথা বলার ছিল। ওপাশ থেকে রিতমের গলার শব্দ ভেসে এলো, না না, বলুন, আমি শুনছি। টিকলি বিছানায় উঠে বসল। রিতম সামান্য ইতস্তত করে বলল, আসলে বিকেলে ছাদে কথা হলেও কাজের কথা কিছু বলা হয়নি। তোমার কিছু জানার আছে কি না? টিকলি একটু গভীর শ্বাস নিল। মনে মনে জমে থাকা দ্বিধাটা কাটানো দরকার। রিতম, আমার একটা কথা আপনাকে সোজাভাবে বলতে হবে। টিকলির গলায় স্পষ্ট গম্ভীর ভাব। হ্যাঁ বলো, কোনো ইতস্তত করো না। রিতম ধীরে সুস্থে বলল, আমি মাত্র কয়েক মাস হলো চাকরিটা পেয়েছি। আমার পরিবারে বাবা এক উপার্জন করেন, আর ভাইটা এখনো অনেক ছোট। আমি বিয়ের পরেও আমার মাইনের অর্ধেক টাকা আমার বাপি মাকে পাঠাবো। আমার ভাইকে মানুষের মতো মানুষ করতে চাই। আপনার পরিবার যদি এতে আপত্তি করে তবে এই বিয়ে হওয়া সম্ভব নয়। টিকলি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের স্তব্ধতা। টিকলির বুকটা দুরু দুরু করছিল। তারই ওপাশ থেকে রিতমের একটা হালকা হাসির শব্দ পাওয়া গেল। তুমি কি ভাবছো আমি বারণ করব? আমি অতটা সংকীর্ণ মনের মানুষ নই টিকলি। একটা ছেলে বা মেয়েকে যোগ্য করতে গেলে বাবা মায়ের কত ত্যাগ থাকে, কত পরিশ্রম থাকে, সেটা আমি বুঝি। তুমি যে তোমার বাবা মার ভাইয়ের কথা এত ভেবেছো, এটা শুনে তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। টিকলি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সত্যি বলছেন? একেবারে সত্যি। আর তাছাড়া তোমার ভাই মানে তো আমারও ভাই। ও তো আমার কাছেও বায়না করতে পারবে। রিতম খুব সহজভাবে বলল, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি আমার বাড়িতে সবটা বলে নেব। কেউ কোনো কথা বলবে না। ফোনটা রেখে টিকলির বুক থেকে যেন একটা মস্ত বড় পাথরের ভার নেমে গেল। রঞ্জনা দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন। টিকলি তাকাতে তিনি ঘরে ঢুকে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মারে, তুই সত্যি ভাগ্যবতী রে। এমন রত্ন জামাই পাবো ভাবিনি। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। 1 মাস পরেই শুভ দিন দেখে বিয়েটা খুব ধুমধাম করে মিটে গেল। বিয়ের কয়েক সপ্তাহ পর এক রবিবার সকালে রিতমদের বাড়িতে রঞ্জনা দেবী, সুবোধবাবু আর বুবান এসেছে নিমন্ত্রণে। বুবান ড্রয়িং রুমে নতুন সানগ্লাসটা চোখে দিয়ে আয়নার সামনে ঢং করছিল। রিতম ঘরে ঢুকে বুবানকে দেখে হেসে ফেলল। কিরে বুবান, সানগ্লাসটা কেমন হয়েছে? বুবান সানগ্লাসটা খুলে রিতমের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, জামাইবাবু, দিদি তো আমায় এই সানগ্লাসটা কিনে দিয়েছে ঠিকই, কিন্তু তোমার কাছে আমার অন্য বায়না আছে। টিকলি চা নিয়ে ঢুকতে ঢুকতে বলল, আবার শুরু হলো তোর বায়না? রিতম টিকলিকে থামিয়ে দিয়ে বুবানের পাশে গিয়ে বসলো। না না, বলুক। কি চাই তোর বল। সামনের মাসে আমার জন্মদিনে আমায় একটা নতুন সাইকেল কিনে দিতে হবে। বুবান একগাল হেসে বলল। রিতম বুবানের মাথায় একটা হালকা টোকা মেরে বলল, পাকা ছেলে, ঠিক আছে, জন্মদিনের আগেই তোকে নতুন সাইকেল কিনে দেব, কথা দিলাম। সুবোধবাবু আর রঞ্জনা দেবী দরজার কাছে দাঁড়িয়ে নতুন জামাই আর ছেলের মিষ্টি সম্পর্কটা দেখছিলেন। সুবোধবাবু মৃদু হেসে রঞ্জনা দেবীর কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন, দেখেছ তো, মেয়েটাকে পরের ঘরে দিয়েছি ভেবে বুকটা খালি লাগছিল, অথচ এখন মনে হচ্ছে আমরা তো একটা নতুন ছেলেই পেলাম।
রঞ্জনা দেবী চোখের কোণের জলটা শাড়ির আঁচলে মুছে শুধু মিষ্টি করে একটু হাসলেন। মেয়েদের বিয়ের পর নিজের বাবা মায়ের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। যোগ্য জীবনসঙ্গী তিনি, যিনি জীবনসঙ্গিনীর পরিবারকে নিজের পরিবার মনে করে সম্মান ও সাহায্য করেন। সত্যি ও স্পষ্ট কথার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কই সবচেয়ে মজবুত ও সুখের হয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।